হালিশহর ইউনিটি মালঞ্চর পক্ষ থেকে সরস্বতী নাট্যশালার সকল বন্ধুদের এবং মাননীয় দর্শকবৃন্দকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। শুরু করছি আমাদের আজকের নবতম নাটক মোক্ষ লাভ। রচনা সৌমেন্দু পাল, আবহ কৌশিক কুণ্ডু, আলো মনোজ প্রসাদ, আলো প্রক্ষেপণ রাজু দেবনাথ, মঞ্চ মনোরঞ্জন চক্রবর্তী, পোশাক জিতানাথ সাগরিকা সরকার, সামগ্রিক ভাবনা এবং নির্দেশনায় দেবাশিস সরকার, সহযোগিতা বাবলু চৌধুরী। শুরু করছি আমাদের আজকের নাটক মোক্ষ লাভ। আকাশে আজ কোন চরণের আসা যাওয়া, বাতাসে আজ কোন পরশের লাগে হাওয়া, আকাশে আজ কোন চরণের আসা যাওয়া, অনেক দিনের বিদায় বেলার ব্যাকুল বাণী। কাকু, হ্যাঁ বলো। ব্যস্ত নাকি? বসা যাবে? আরে এসো 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 এসো, বসো। অপর্ণা, উৎপল এসেছে। আজ একটু সময় পেলাম তাই চলে এলাম, জমিয়ে গল্প করব। তো আপনি কি কিছু চিন্তা করছিলেন মনে হচ্ছিল? আচ্ছা উৎপল, তুমি কখনো ভেবে দেখেছো দুই ঠাকুরের প্রথম সাক্ষাতের কথা? দুই ঠাকুর? বুঝতে পারলে না? না। দুই ঠাকুর বলতে আমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি। ও, এ যুগের দুই মহামানব, মহাপুরুষ। দুই মহাপুরুষের সাক্ষাৎ, এটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে। আমি তো ঘরে বসে চিন্তা করতে করতে অতলে তলিয়ে যাচ্ছি। 1883 খ্রিস্টাব্দের 2রা জুন বিকেল 5টা, শ্যামবাজারের কাশীশ্বর মিত্রের বাড়ি, 20তম ব্রহ্ম উৎসব। রামকৃষ্ণ 47, রবীন্দ্রনাথ 22। রবীন্দ্রনাথ তখনও মহান হয়ে ওঠেননি, কিন্তু এরই মধ্যে তিনি অনেক গান, কবিতা, ছোট গল্প লিখে ফেলেছেন। দুই ঠাকুরের সাক্ষাৎ, সাকার আর নিরাকার ঈশ্বরবাদের মিলন। রামকৃষ্ণ পরমহংসদেবের অনুরোধে রবীন্দ্রনাথ গাইলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তারপর রামকৃষ্ণ রবির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। এরপর দুজনে সবার সঙ্গে বসে একসঙ্গে লুচি, ছোলার ডাল আর মিষ্টি খেয়েছিলেন। ওহ, সেসব কথা ভাবলে না এখনো গায়ে কাটা দেয়। সত্যি কাকু, কি আশ্চর্য ঘটনা। আর আপনার কাছ থেকে এসব শুনতে শুনতে না আমার মনে নায়না একটা ছবি ফুটে উঠছে। আমি যেন দেখতে পাচ্ছি তাদের সাক্ষাৎ করে, আন্দাজ করতে পারছি তাদের কথাবার্তা। তুমি হচ্ছ আমাদের উপযুক্ত শ্রোতা, তোমাকে শুনিয়েও আমাদের শান্তি। আসলে তুমি শিক্ষিত ছেলে, তোমার ধ্যান ধারণাটাই আলাদা। তবে উৎপল, এটা যেন যে দুই ঠাকুরের সাক্ষাৎ কিন্তু একবারই হয়েছে। আজ কাকে নিয়ে আলোচনা চলছে? অবশ্যই রামকৃষ্ণ পরমহংসদেব। ও বাবা, তুমি আবারও আমার জন্য চা আনলে, আগের কাপি তো নিয়ে যাও। আরে নাও নাও, তুমি আমাকে এইরকম একটা চায়ের আসরের কথা বলেছিলে, মনে আছে? এক টেবিলে বসে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ আর জগদীশ চন্দ্র বসু, আর তাদের চা দিচ্ছেন সিস্টার নিবেদিতা। 28শে জানুয়ারি 1899 বাগবাজারে নিবেদিতা যে বাড়িতে থাকতেন সেই
আচ্ছা, তুমি কি তাদের সঙ্গে আমাদের তুলনা করছো? আরে না না, তুমি শুধু ওই মানুষগুলোর কথা চিন্তা করো আর সিচুয়েশনটা ভাবো। এই রকম একটা নক্ষত্র সমাবেশ ভাবা যায়? নক্ষত্র, স্টার, সে তো ফিল্ম আর্টিস্টদের বলা হয়। তোমার কাকিমার এই দোষ, সিনেমা সিরিয়াল দেখে দেখে না মাথা একেবারেই গেছে। ওর কাছে হচ্ছে শাহরুখ খানও স্টার, আবার বিবেকানন্দ স্টার। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। আরে কাপটা নিয়ে যাও। হ্যাঁ দাও দাও। আচ্ছা উৎপল, আমি কি কথা বলছিলাম? আপনি নিরাকার আর সাকার ঈশ্বরবাদের কথা বলছেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মূর্তি পুজোয় বিশ্বাস করতেন এবং তার মধ্যেই তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। তিনি সজীব আর জড়বস্তুর মধ্যে ঈশ্বরকে পেয়েছেন। রবীন্দ্রনাথ ব্রাহ্ম পরিবারের সন্তান আর দেবেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের মাথা। তারা নিরাকার ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। আসলে এই কথাগুলোই আমি তোমায় বলতে চাইছি। হ্যাঁ, সে তো স্বামী বিবেকানন্দ নিরাকার ঈশ্বরবাদী বিশ্বাসী ছিলেন। ব্রাহ্ম সমাজের বিভিন্ন সভায় তার নিয়মিত যাতায়াত ছিল। শুধু তাই নয়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রীর সাথে তার ওঠা বসা। পরে অবশ্য তিনি শ্রীরামকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেন। শোনো, তোমার এই কথার প্রেক্ষিতে আমার আর একটা কথা মনে পড়ে গেল। রবীন্দ্রনাথের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাতের কথা। সে তো আপনার মুখেই শুনেছি। নরেন রবি ঠাকুরের গানই কবিগুরুকে শুনিয়েছিলেন। ও বলেছিলাম একদম। ও কি আবেগ, কি মোহ! চন্দননগর থেকে স্টিমারে করে বাবুঘাট, সেখান থেকে পায়ে হেঁটে লালবাজার, তারপরে শিবনাথ শাস্ত্রীর সঙ্গে ঘোড়ার গাড়িতে করে সভাস্থল, তারপরে মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘুরে রাত 8:30 নাগাদ আবার সেই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে একেবারে সোজা চন্দননগরে ফিরে যাও। আচ্ছা কাকু, মানে বলছি এত রাতে এত কষ্ট করে সেই চন্দননগর ফেরা, সে কি শুধু ওই নতুন বৌঠান কাদম্বরী দেবীর জন্য? এ প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করব না। দেখো উৎপল, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাদম্বরী দেবীর কি সম্পর্ক ছিল সেসব কথা না হয় আজকের এই আলোচনায় নাই বা উঠল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকু। আচ্ছা কাকু, আপনি এত বড় পোস্টে চাকরি করেন, সারাদিন ব্যস্ত, তা সত্ত্বেও এসব সংক্রান্ত বইপত্র পড়ার সময় কখন পান? ইচ্ছে থাকলেই উপায় হয়, সবাই কি আর তোমার মতো হয়? কাকু, আমি আপনার কথা মতো ওকে নিজে একটা রামকৃষ্ণ কথা থেকে কিনে দিয়েছি। তাই না? হ্যাঁ, তা বলছি সেটা নিয়মিত পড়া হয়। ঈশা কখন এলে? এই তো কাকিমা, এই মাত্র। এই শোনো, ওটার দ্বিতীয় পরিচ্ছদের 15 অধ্যায় পর্যন্ত আমার পড়া কমপ্লিট। ওখানে শ্রীরামকৃষ্ণ বিজয় গোস্বামীকে উপদেশ দিচ্ছেন। বিজয় গোস্বামী ব্রহ্ম সমাজের বেতনভোগী আচার্য হলেও সাকারবাদীদের সঙ্গে তিনি কিন্তু মিশতেন। তাদের সঙ্গে নানা বিষয়ে ওনার মতান্তর ছিল। আরে বাবা, অসৎ লোক নানা কথা বলবে, মাতাল গালাগালি দেবে, কুকুর ঘেউ ঘেউ করবে, সাপ ছোবল মারতে পারে, তাই সৎসঙ্গ দরকার। এটা শুনে বিজয় গোস্বামী বললেন, ঠাকুর যেন আমায় আশীর্বাদ করে। ঠাকুর বললেন, এ তো জ্ঞানের কথা। আরে আমি কে? আমি? আশীর্বাদ করবেন স্বয়ং ঈশ্বর। ঠাকুরকে গুলে খেয়েছেন একেবারে। এই না না না, আমি তো বলি তুমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে ওনাকে নিয়ে রিসার্চ করো। এটাই ঠিক। না না কাকিমা, এইভাবে বলবেন। আচ্ছা আপনি বলুন তো, এই যে এইসব বিষয়ে এত পড়াশোনা কজনের আছে? আচ্ছা কাকু, আমি বলছিলাম কি, আপনি এইসব পড়ার সময়টা কখন পান? কেন, ভোরবেলায় উঠে? সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় আমরা ভোরবেলায় উঠে পড়তাম না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তেমনি উনি ভোরে উঠেই বই নিয়ে বসে পড়েন। আরে শুধু তো শ্রীরামকৃষ্ণ নয়, ওই সময় সমস্ত মহাপুরুষদের কথা, তাদের সাথে ওনার সম্পর্কের কথা, সমস্ত ডিটেলসে। এ কিন্তু কম প্রতিভা নয়। তবেই বলো, আচ্ছা এটা কি একটা সাধনা নয়? একদম। অবশ্যই কাকু, সাধনা তো অবশ্যই। আমি তো আপনার কথা সবসময় আমার ওই স্কুল টিচার আছে না, ওদের কাছে বলি। যদি কোনোদিন সুযোগ হয়, আপনাকে ওদের সামনে নিয়ে গিয়ে হাজির করব। জানেন তো কাকু, আমার কি মনে হয়,
আমার মনে হয় যা আমার কাছে শ্রুতি মধুর বা দৃষ্টিনন্দন তা যেন আমি সবাইকে শোনাতে পারি বা দেখাতে পারি। বাহ, দারুণ বললে তো। আচ্ছা ঈশা, তুমি তো তাজমহল দেখেছো, আগ্রা ফোর্টেও গেছো। আগ্রা ফোর্টের যেখানে দাঁড়িয়ে বা বসে যমুনার অপর পারে তাজমহলকে দেখা যায়, সেখানে গেছো বলছো, কিন্তু কখনো কি ভেবে দেখেছো তুমি যেখানে দাঁড়িয়ে তাজমহলকে দেখেছো সেখানে দাঁড়িয়ে শাহজাহান বন্দি অবস্থায় তার প্রেয়সী মমতাজের সমাধিস্থল তাজমহলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন? একবার ভাবো, তুমি যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়িয়েছিলেন শাহজাহান, আওরঙ্গজেব। যখনই কিছু পড়বে বা দেখবে এইভাবে উপলব্ধি করবে, একাত্ম হবে। সত্যি আমরা কজন এরকম ভাবে ভাবি বলুন তো? আমাদের কাছে বেড়াতে যাওয়াটা নিছক আমোদ, আর বই পড়াটা অভ্যাস করতে পারি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, কাজের প্রতি একাত্ম হও, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে নিজেকে উজাড় করে দিতে হবে। আমার আর এসব কথা শুনতে ভালো লাগছে না। কাজের প্রতি একাত্ম হতে হবে। আমি সংসারের কাজের প্রতি, তোমরা অফিসের কাজের প্রতি, আর আমার ছেলে সমু, সে তো তার কাজের প্রতি এতটাই একাত্ম হয়ে আছে যে বাবা মাকেই ভুলে গেল। এখানে আসার কথা তো ভুলেই গেছে। সপ্তাহে একদিন ফোন করতেও তার কষ্ট হয়। আমরা ফোন করলে এড়িয়ে যাবার চেষ্টা করে। তার কাছে বাবা মার প্রয়োজন ফুরিয়েছে। কাকিমা, কাকিমা আপনি সব সময় একই কথা বলেন আর চোখের জল ফেলেন। কাকু তো তবু এইসব আলোচনার মধ্যে থেকে নিজেকে একটু সামলে রাখার চেষ্টা করেন। কাকিমা, আজ না হয় এসব কথা থাক, আর আপনার ছেলে ঠিক আসবে। আর তারপর ভাবুন, ও একটা অত বড় কোম্পানিতে অত উঁচু পোস্টে চাকরি করে, দায়িত্ব না, সেটাও হবে। আচ্ছা উৎপল, তোমরা দায়িত্ব নিয়ে কাজ করো না? তুমি তো কাজের জন্য নিজের দেশ ছেড়ে কলকাতায় বাড়ি কিনে আছো, কিন্তু তাও তো মাঝে মাঝে বাবা মায়ের কাছে যাও। কিন্তু আমি তো থাকি পশ্চিম বাংলা, আর ও থাকে সেই সুদূর আমেরিকা, সেটা ভাবো। নো 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 নো, তোমার যুক্তি আমি মানতে পারলাম। 3 বছর হয়ে গেল, একবারও আসতে পারে না। তোমাদের সঙ্গে সমুদ্র কোনো আলাপ পরিচয় নেই, কারণ তোমরা বছর খানেক হয় এসেছো। থাকলে বুঝতে পারতে সমু কতটা বদলে গেছে। সমু একেবারে চেঞ্জ। আরে যত নষ্টের গোড়া ওই বউটা। বিদেশে চাকরি করতে যাওয়াটাই ওর কাল হলো। একটা ছেলে, ভেবেছিলাম ঘটা করে বিয়ে দেব। ওমা, আমেরিকাতেই বিয়ে করে বসলো। জানো, বিয়ের পর মাত্র একবার বউকে নিয়ে এখানে এসেছিল, তাও মাত্র 1 দিনের জন্য। হ্যাঁ, তারপরও 2-1 দিন কলকাতায় ছিল। সে তো বউ ছিল হোটেলে আর সমু এখানে। কি বিচিত্র সম্পর্ক বোঝো। সিস্টেমটাই তো পাল্টে যাচ্ছে কাকিমা। কাজের তাগিদে সংসারের স্বাভাবিক ছন্দপতন হচ্ছে, এটাই স্বাভাবিক হয়ে যাবে। মানুষ সব কিছুই মানিয়ে নেবে। তারপর একদিন দেখবেন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখাটাও না দায় হয়ে দাঁড়িয়েছে। দেখো ঈশা, হাজারে 2-1 এরকম থাকবে ঠিক, কিন্তু তাই বলে একটা সিস্টেম রাতারাতি এরকম ভাবে বদলে যেতে পারে না। মানুষ কেমন যন্ত্র হয়ে যাচ্ছে, গোটা পৃথিবী কেমন যান্ত্রিকভাবে এগিয়ে চলেছে। সেই ভাব, ভালোবাসা, আন্তরিকতা কই? কিন্তু কাকু, আমরা দুটো পরিবার পরস্পরের সঙ্গে সম্পর্ক রাখছি না, মিশছি না। সেই তোমার কথাতেই বলতে হয়, হাজারে 2-1টা। আমি বলি কি, এখন এসব কথা থাক। যত ভাববো ততই খারাপ লাগবে। আমরা এখন অনেক শক্ত হয়ে গেছি। তবে তোমরা দুটিতে বেশ আছো। কেন কাকিমা, আপনারা কোথায় খারাপ আছেন শুনি? না না না, আমার মধ্যে কেমন একটা পরিবর্তন এসেছে গো। কি পরিবর্তন তোমাদের সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না, তবে একটা পরিবর্তন এসেছে। আমি কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে আমার চাহিদাটা
দিনকে দিন কেমন বেড়ে চলেছে। কি চাহিদা বলি? সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য, অর্থ, না থাক সেসব কথা। বেশ কিছুদিন ধরে তোমার মধ্যে একটা অস্থিরতা ভাব দেখতে পাচ্ছি। আমার মনে হয় উনি ছেলের জন্য চিন্তা করছেন। হয়তো তাই, তবে কে জানে। এই মজুমদার বাবুদের কথাই ধরো না, তোমরা যে বাড়িটা কিনেছো এটা তো ওনার পৈতৃক বাড়ি। উনি এখানে থেকে চাকরি করেছেন, এখন ওনার ছেলে কর্মসূত্রে শান্তিনিকেতনে। তা বাবাকেও সাথে নিয়ে চলে গেল, বাকি জীবনটা আরো শান্তিতে কাটাবেন বলে। আচ্ছা কাকিমা, বলছিলাম আপনার মনে কি এরকম কিছু আছে যে আপনাদের ছেলে আপনাদেরকে আমেরিকায় নিয়ে গিয়ে রাখবে? মরণ! যে ছেলে বাবা মার সঙ্গে কথা বলারই সময় পায় না সে নিয়ে যাবে আমাদের। আমরা প্রত্যাশাও করি না, আর যাবই বা কেন? আমি তো বাবা মায়ের প্রতি ছেলে মেয়েদের কর্তব্যের কথা ভাবছিলাম। তবে যাই বলো, এই সব কিছুর জন্য দায়ী কিন্তু তোমাদের কাকু। কাকু? হ্যাঁ। কেন, উনি আবার কি করলেন? আচ্ছা, এটা আমার দোষটা কোথায় বলো? শোনো, নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, তাই ছেলেকেও বড় ইঞ্জিনিয়ার করতে হবে। যেই বাইরে চাকরি পেল, বললো যাক যাক, নিজের ভবিষ্যৎ গড়ে নিক। তবু তো 5 জনকে বলতে পারবো আমার ছেলে বিদেশে থাকে। ওভাবে বলো না গো, ভাবে বলো না। চেয়েছিলাম এক, হলো আড়া। আচ্ছা, কত বাড়ির ছেলেমেয়েরাই তো বিদেশে থাকে, তা সবাই কি সমুর মতো ভেড়া হয়ে গেল? আচ্ছা বলি, তুমি তো এদেশে থেকেই রাস্তা ব্রিজ সব তৈরি করছো, তাই এখানকার সব কাজ শেষ হয়ে গেছে বুঝি যে ওকে আমেরিকায় গিয়ে রাস্তা ব্রিজ তৈরি করতে হবে? এটা কিন্তু কাকিমা আপনি দারুণ বললেন। তুমি আর হেসো না তো উৎপল, আমার গা জ্বলে যায়। আমার না একটা কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে যখন প্রথম কাকুর সাথে আমার আলাপ হয়, সেই দিনকার কথা। কাকু আমার উৎপল নাম শুনে বললেন পদ্ম। তা কোকোনট, ইন্দিবর না কুণ্ডরী? প্রথম 2-3 সেকেন্ড আমি একবারে ভকচকিয়ে গেছি। পরে ব্যাপারটা বুঝতে পেরে বললাম, না না, অন্য দুটো ঠিক আছে, তবে আমি পুণ্ডরিক হতে চাই। আবার কাকুর নাম শুনে আমি বলেছিলাম, শশী মানে তো চন্দ্র, আর ভূষণ মানে অলংকার, অর্থাৎ চন্দ্র মাথার ভূষণ যার। আপনি তো দেবাদিদেব মহাদেব। তোমার কথা শুনে আবার সেই ঠাকুরের কথা মনে পড়ে গেল। বলুন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাক্ষাতের কথা। ঠাকুর বললেন, আচ্ছা বঙ্কিম, তুমি কার ভারে বাঁকা গো? বঙ্কিম উত্তর করলেন, জুতোর চোটে বাঁকা। সাহেবদের জুতোর চোটে বাঁকা। একইভাবে যখন বিদ্যাসাগরের সঙ্গে তার প্রথম দেখা হলো, তো বিদ্যাসাগরকে দেখে উনি বললেন, এতদিন খাল বিল নদী নালা পুকুর দেখেছি, এবার সাগর দেখলাম, সাগরে এসে মিশলাম। তার উত্তরে বিদ্যাসাগর বললেন, তো খানিকটা নোনা জল নিয়ে যান। সত্যি মহাপুরুষদের কথা ধরনই ছিল আলাদা। একদম। তারা কত রসিক ছিলেন বলো তো। ঠিক। আর ঠাকুর রামকৃষ্ণ দেব তো তার কথার জাদুতেই মানুষকে মোহিত করে দিতে পারতেন। তা না হলে সেই সময়ের তাবড়ো মনীষী, এই ধরো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে ওই আমাদের বিবেকানন্দ, তাদের মতো মানুষ রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে এসে নিজেদের জীবনকে সঁপে দিয়েছিলেন। সত্যি। তারপরে 1 মিনিট, এই তোমার আবার কি হলো গো? আপনি সব সময় এরকম থাকবেন। আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে। আচ্ছা আচ্ছা, অনেক ভারী ভারী কথা হয়েছে, এখন এসব থাক। ঈশা, তুমি তো খুব ভালো নাচ গান করো, তা একটা নাচ দেখাও না। একেবারে ঠিক কথা। এই তোমার নাচ আমরা অনেকদিন দেখি। নাও শুরু করো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাকুর পছন্দের মতো গানে একটা নাচ করে। চমৎকার। এই ওই গানটা দাও তো। কোনটা গো? আরে ইমন চক্রবর্তী, আমার মাথা নত করে দাও। ও একবার। এই তো।
হলো অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নিজের করিতে গুরুদান নিজের বলি করিও মান নিজের করিতে গুরুদান নিজের বলি করিও মান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া মনে মনে কলে কলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কে এলো আবার দেখি দরজা খোলা আছে আপনি কাকে চাই নমস্কার, হ্যাঁ নমস্কার এটা কি শশীভূষণ রায়ের বাড়ি? হ্যাঁ 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 আপনি ঠিক বাড়িতেই এসেছেন আসুন আসুন উনি একটু এই পাশের বাড়িতে গেছে এক্ষুনি চলে আসবে আপনি আসুন বসুন অনেকক্ষণ গেছে আসার সময় হয়ে গেল আমি বলি কি আপনি একটু বসুন আমি একটু হাতের কাজ সেরে নিই বেশ, বেশ, হ্যাঁ বেশ। বসুন হে আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতৃবৃন্দ, খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টানও হতে হবে না, কিন্তু প্রত্যেক ধর্মই অন্য ধর্মের সার ভাগগুলি গ্রহণ করবে, পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত্ব বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বর্ধিত হবে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণী তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। আপনাকে তো ঠিক আমি চেনা যাচ্ছে না। না, চেনা চেনা লাগছে, আমি ঠিক চেনা চেনা লাগছে কিন্তু ঠিক ঠিক চিনতে পারছিস না। ভালো করে দেখে বল আমি কে। চিনতে পারছিস না বল? তার মানে আপনি আমাকে খুব ভালো করেছেন। ও ভালো করে। হিন্দু স্কুল ক্লাস 5 থেকে 12, 72 থেকে 82 উচ্চ মাধ্যমিক।
মুখার্জি। এই নামটা রঘুবীর। ইয়াস, রঘুবীর মুখোপাধ্যায়। আরে বাবা রে বাবা রে বাবা, কতদিন বাদে তো। দাঁড়া 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 দাঁড়া, ঝরেছে। তোমারও তো কম পরিবর্তন হয়নি, চুলে কত পাক ধরেছে। এই আমি কিন্তু একবারে ছিঁড়ে ফেলেছি। এই সত্যি কথা বলতে কি আমি কিন্তু চিনতে পারি। এই বস 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 বস। বাবা রে, 1982, তার মানে প্রায় 40 বছর। না না না, মাঝে 1 বছর ওই যাদবপুর ইউনিভার্সিটিতে দেখা সাক্ষাৎ, তারপরে ছন্দপতন। কে সব কোথায় হারিয়ে গেলাম রে। আরে শুনবো শুনবো, সব কথা শুনবো। এই সত্যি করে বলতো, হঠাৎ আজ কেন আমায় তোর মনে পড়লো? আর আমার বাড়িটাই বা চিনলি কি করে? কেন রে, স্কুলে পড়ার সময় তোর সঙ্গে তোদের বাড়িতে তো এসেছি, স্কুলের কাছেই তোদের বাড়ি, অসুবিধা হবে কেন? তবে সত্যি কথা বলতে কি, বাড়ির সামনে এসে কিন্তু থমকে দাঁড়িয়েছি। ওরে বাবা, পুরনো বাড়িতে কিছুই নেই, ভেঙে চুরে কি বিশাল বাড়ি করেছিস রে। তবে বাঁদিকের অংশটা একই রকম আছে, নিচে নেম প্লেটে দেখলাম শশীভূষণ রায়, সিভিল ইঞ্জিনিয়ার। ব্যাস, তোকে বললাম। হ্যাঁ, ওদিকটা মা বাবা থাকতেন তাই স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি। হ্যাঁ, আর এদিকটায় আমার মতো করে ভেঙে চুরে নতুন করে নিয়েছি, তাও ধর 15 বছর। এই নিচে একটা গাড়ি দাঁড়িয়ে দেখলাম, নিশ্চয়ই তো। এত বিশাল বাড়ি, পরিবার কে কে আছে? শুধু বউ, ছেলে মেয়ে? ছেলে থেকেও নেই। মানে? সে থাকে আমেরিকায়, পছন্দ মতো বিয়ে করেছে, এখানে আসে। আরে দূর, পরে তো আসবে নাকি? হ্যাঁ, আরে সে সম্ভাবনাও নেই। হ্যাঁ, বাদ দে আমার কথা, তোর কথা বল। হঠাৎ কি মনে করে? আর বলিস না, ওই তেমাথার মোড়ে বিশ্বাস ফার্মেসিতে কার্ডিওলজিস্ট ডক্টর ঘোষের কাছে চেক আপে এসেছি। আচ্ছা, তো 9টার থেকে দেখে, আজকে দেখবেন 10টার থেকে। আমার নাম 6 নম্বরে। ভাবলাম এতটা সময় নষ্ট হবে, যাই একবার ঘুরেই আসি, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। সত্যি বিশ্বাস কর, বাড়ির সামনে এসে না মাথার মধ্যে অনেক রকম প্রশ্ন ঘুরতে লাগে। শেষে সব প্রশ্ন হাঁটিয়ে দিয়ে ঢুকেই পড়লাম। হ্যাঁ, বুঝলাম। প্রশ্নগুলো হলো আমি বেঁচে আছি কিনা, থাকলেও এ বাড়িতে আছি কিনা, তোকে চিনবো কিনা, আদৌ তোকে ঢুকতে দেবো কিনা, এইসব প্রশ্ন, তাই তো? আরে বাদ দে। বলছি, তুই সরকারি চাকরি করিস না ফান্ড খুলেছিস? দেখ রঘু, মানুষের মনের গভীরতা বোঝার কিছুটা ক্ষমতা আরও আছে। প্রশ্নগুলো আসা স্বাভাবিক, তবে এইসব প্রশ্ন তো অবান্তর কিছু না। না, বাদ দে, তোর কথা। বলছি, তুই কি ফার্ম খুলেছিস নাকি সরকারি চাকরি করিস? না, ফার্ম খুলিনি, আমি সরকারি চাকরি করি, রাজ্য সরকারি কাজ, স্টেট লেভেল। বাবা, এত বড় পদাধিকার, নেম প্লেটের নিচে পদটা লিখিস কেন? আরে আমার কথা ছাড় না, তখন থেকে শুধু আমার কথা বলছিস, তোর কথা বল। এই যে তুই এতদিন বাদে মনে করে আমার বাড়িতে এসেছিস, সত্যি আমি খুব 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 খুশি হয়েছি। তুই সেই যাদবপুর ইউনিভার্সিটি থেকে কোথায় যে হারিয়ে গেলি? শশী, 82-তে আমার জীবনে ঘটে গেল এক মহা বিপর্যয়। বাবা মা দুজনেই একসঙ্গে অ্যাক্সিডেন্টে মারা গেল। সে কি রে? তখন বুঝলাম কঠিন বাস্তবতা। 4 ভাই বোন, আমি বড়, বুঝতেই পারছিস। ছোট ভাইয়ের বয়স তখন সবে 10। করবো, তিন করে কেউ নেই, সাহায্য করবে। কিছু বুঝতে না পেরে বাবার ছোট দোকানটা প্রথমে বিক্রি করে দিলাম। পড়াশোনা শেষ হয়ে গেল, ভাই বোনের মুখ চেয়ে বড় বাজারে একটা কাজে লেগে পড়লাম। তবে ওদের কিন্তু লেখাপড়া শিখিয়েছে ভাই বোনরা, সকলে ভালো শিক্ষিত। সংসার সামলানোর জন্য বিয়ে করতে বাধ্য হলাম। এত বড় একটা দুর্ঘটনা, অথচ আমরা কিছুই জানতে পারলাম না। দেখ, ইউনিভার্সিটিতে তোকে বেশ কয়েকদিন দেখতে না পেয়ে আমি 2-1 বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম তোর কথা, ওরা কিছু বলতে পারে। তারপরে পড়াশোনার চাপে যা হয় আর। ও হ্যাঁ, ভালো কথা, আমি কিন্তু একদিন মালতীর বাড়ি গিয়েছিলাম তোর খোঁজে। সেখানে গিয়ে দেখলাম ও নেই। পরে জানলাম যে ওর বাবা বদলি হয়েছে, ওরা সবাই মিলে ওখান থেকে চলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনি। অপর্ণা, একবার এদিকে এসো তো। হ্যাঁ, আসছি। বল। এ হচ্ছে রঘুবীর মুখোপাধ্যায়, আমার স্কুলের বন্ধু। তারপরে আমরা কলেজে একসঙ্গে ভর্তি হয়েছিলাম। ও আমি হচ্ছে সিভিল, আর হচ্ছে ইলেকট্রিক্যাল। আচ্ছা, খুব মেধাবী ছেলে। 40 বছর বাদে আবার আমাদের দেখা। আচ্ছা। সেসব কথা তোমাকে পরে বলবো, তুমি একটু জমিয়ে চা করে আনো তো।
নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। আসলে আপনার নাম তো আগে কখনো শোনেননি তাই তো? আসলে পরিস্থিতি আমাকে স্রোতের উল্টো দিকে যেতেই বাধ্য করেছিল। আপনি বসুন, আমি আসছি। আচ্ছা বসুন। তারপর তোর ভাই বোনদের খবর কি? কোথায় বিয়ে করলি? আর ছেলে মেয়ে? বলছি 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 তাই বড়বাজারে কাজ করতে করতে প্রায় বছর 8 পদে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেলাম। এই চাকরিতে উন্নতি করার জন্য নাইটে কলেজ করে গ্রাজুয়েট হলাম, ভাই বোনদের ভালো লেখাপড়া শিখিয়েছি, তারপরে বিয়ে করেছি। কাকে বলতো? কাকে? মালতীকে। মালতী মানে ওই মালতী? বাবা, সে বাড়ি থেকে ভালো ভালো খাবার করে এনে আমাদের ইউনিভার্সিটিতে খাওয়াতো। রে বাবা রে বাবা, এই কি করে যোগাযোগ হলো রে? বাবা মা মারা যাওয়ার বছরখানেক পরে হঠাৎ একদিন মালতী বাড়িতে এসে হাজির। ও পিসির বাড়িতে এসেছে খোঁজ করতে করতে আমার বাড়িতে। বাহ। তারপর থেকে যোগাযোগ শুরু। এই আমাদের ভাইয়েরা কিন্তু সকলে বেশ ভালো প্রতিষ্ঠিত, বোনেরও ভালো বিয়ে দিয়েছি। আমাদের একটা ছেলে আছে, ও সরকারি চাকরি করে। ওই আমায় এখানে নিয়ে এসেছে। তো ও কোথায়? ওকে আনলি না কেন? না না, ফার্মেসিতে বসে রয়েছে, ডাক্তারবাবু এলে আমাকে ফোন করবে সেরকমই কথা। এই নিন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আপনি কোথায় থাকেন? আমি চিতপুরে থাকি। ও, এখানে ডাক্তার দেখাতে এসেছেন? হ্যাঁ না, সেরকম ব্যাপার নয়। আসলে কি জানিস তো শশী, এই বছরখানেক আগে হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যাই। তো পিজিতে কার্ডিওলজিস্ট ডক্টর ঘোষের কাছে চেক আপে যাই। 6 মাস অন্তর ওখানে যেতে হয়। ছেলে বললো, বাবা অত দূরে কষ্ট করে যেতে হবে না, ওই বিশ্বাস ফার্মেসিতে উনি বসেন, ওনাকেই দেখাই। হ্যাঁ, ছেলেরও ছুটি আমারও ছুটি, ওই তো নিয়ে এসেছে রে। ও, আপনার ছেলে আছে বুঝি? হ্যাঁ, সেই ছেলের কথাই বলছে, ফার্মেসিতে বসে আছে। হ্যাঁ, শুধু ছেলে নয় শশী, শুধু ছেলে নয়, বৌমা নাতিও আছে। হে বুঝলি, আমি খুব ভালো আছি রে, ও ভালো আছি আমি। হয়তো একটা সময় একটু কষ্ট করেছিলাম বলেই আজ একটু শান্তিতে আছি। সুখ শান্তি, ছেলে আমার ছেলে, ভালো ছেলে, ভালো। এগুলো শুনলে আমার রাগ হয়, আমার হিংসে হয়, আমি নিজেকে সামলাতে পারি না। আমার মাথার মধ্যে কপাল, সবই আমাদের কপাল। কিন্তু কিন্তু আমরা তো কখনো কখনো ওর প্রতি কোনো অন্যায় করিনি, কখনো কখনো তো ও ওর বিরুদ্ধে যায়নি। তাহলে কেন এমন হলো বলো না, বলো না কেন, বলো না কেন। সরি সরি সরি, ঠিক আছে সরি। তুমি ঘরে যাও, আমরা দুজনে একটু গল্প করি। আমি তো শুধু বাবা মায়ের প্রতি ছেলের কর্তব্যের কথা ভাবছিলাম। ঠিক আছে ঠিক আছে, হাতের কাজগুলো সারো, আমাদের তো আবার বেরোতে হবে। এই তোরা কোথাও বেরোবি? দেরি হয়ে যাচ্ছে। তাহলে আজ উঠি রে ভাই। না না, দেরি আছে, আমরা একটু দক্ষিণেশ্বরের মন্দিরে যাব। ও পুজো দেবে আর আমি একটু সময় কাটাবো। আপনি বসুন, আমাদের যেতে দেরি আছে। আরে তুই ওর কথায় কিছু মনে করিস নি তো? না, কি বলছিস? আসলে কি জানিস, ছেলের কথা উঠলেই না ও এভাবে রিয়াক্ট করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কিছু ভাবিনি। এই আমার বোধহয় এবার যাওয়া উচিত। আরে তুই তো বললি তোর ছেলে ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু এলে ফোন করবে সেরকমই কথা। তাহলে আরো কিছু থাকা যেতে পারে। অবশ্যই। রে বাবা, রে বাপ রে বাপ, তো বই রে। হ্যাঁ, সবই তো রামকৃষ্ণ বিবেকানন্দ। আরে এত সব বই পড়ার সময় পাস কখন? কাজের ফাঁকে ফাঁকে সময় বার করে নিতে হয় ব্রাদার। এই তোর ছেলে কোন ডিপার্টমেন্টে কাজ করে রে? ফুড ডিপার্টমেন্ট। ওরে বাবা, খাদ্য দপ্তর। হ্যাঁ, সেখানে তো একেবারে ঘুষের ছড়াছড়ি। তো তোর ছেলেও কি? দেখ শশী, আমার ছেলে ক্লার্কের চাকরি করে, কোনো অফিসার নয়। আর ও নিজে প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করে নিজের যোগ্যতায় এই চাকরিটা অর্জন করেছে। অযোগ্যদের মতো ঘুষ দিয়ে চাকরিটা পায়নি রে। আমি আমার ছেলেকে যতটা চিনি বা জানি, ও এই পোস্টে যত উপরে উঠুক না কেন, আত্মমর্যাদা বজায় রাখবে। আত্মমর্যাদা? হ্যাঁ, আত্মমর্যাদা। রঘু, একটা সময় এক বুক স্বপ্ন নিয়ে না আমি চাকরিতে ঢুকেছিলাম। বেশ কয়েক বছর ভালো বড় চাকরি করার পর হঠাৎ কর্মক্ষেত্রের পরিস্থিতি
ভয়ঙ্কর রূপ নিল। নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই সেখানে। সিস্টেম, সিস্টেমের মধ্যে তুমি মিশে যাও, সেখান থেকে বেরোনোর তোমার কোনো রাস্তা নেই, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, আমি একা কি করবো রে? তুই পারবি একা কিছু করতে? শশী, আত্মসম্মান খুইয়ে সকলের চোখে নিজেকে ছোট করে কি লাভ করতো? মনুষ্যত্ব বিকিয়ে অন্যায়ভাবে অর্থ উপার্জন না। আমি যে শশীকে চিনি জানি, আমার চোখে তার যে সম্মান সেটা যেন কখনো বিচ্যুত না হয়। আর একটা ভালো কথা বলি তোকে, হ্যাঁ, কাজ করতে গিয়ে যদি কখনো কোনো ভুল করে বসিস, অন্যায় হয়ে যায়, তাহলে পরবর্তীতে সেটাকে শুনতে নেওয়ার চেষ্টা করবি। অন্তত আমি তাই করি, আমি সকলকে সেই কথাই বলি রে, সেই কথাই বলি। বাবু, আমি রেডি, বেরোবেন তো? হ্যাঁ বেরোবো, তবে ঘন্টাখানিক বাদে। আচ্ছা ঠিক আছে। ও 100 টাকা দিন, পুজোর জন্য ফল কিনতে হবে। ওহা ভালো কথা, বলবো। উৎপলকে বল ধীরে ধীরে রেডি হতে। আমি তো উৎপলদার বাড়ি থেকে এলাম। ও দাদা বললাম মাথা ধরেছে, না বেরোলেই ভালো হয়। না না, বল ওকে অবশ্যই যেতে হবে, ওখানে গেলে মাথা ধরা সেরে যাবে। ঠিক আছে, চলো। আরে শশী, এই ছেলেটি কে রে? আর ওই যে বললি উৎপল, ওই বা কে? এ হচ্ছে আমার গাড়ির ড্রাইভার, আর বাড়ির টুকটাক কাজ করে, খুব ভালো ছেলে। আর উৎপল হচ্ছে পাশের বাড়ির ছেলে, পুলিশের বড় পোস্টে কাজ করে। আমার গুণগ্রাহীও বলতে পারিস। বেশ আছিস তাহলে। হ্যাঁ, এক মিনিট দাঁড়া। হ্যাঁ বলছি, ডাক্তারবাবু এসেছেন? কি বলছিস, এখনো আসেননি? আজকে আসবেন তো? হ্যাঁ, না না না, আমি খুব কাছেই আছি রে, যে তোকে বললাম না, বন্ধুর বাড়িতে। আরে খুব কাছেই, 40 বছর বাদে দেখা, অনেক কথা তোরে কাকু রে। না না, ভালো মানুষ। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, না বেশি সময় লাগবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শশী, এবার তাহলে উঠি রে ভাই। এই তুই কি রে, একটা স্মার্টফোন কিনতে পারিস না? আমি নিজে স্মার্ট হলাম কবে রে? চিরদিন তো আনস্মার্টই রয়ে গেলাম। এই তোর কথা বাদ দে তো। আরে ওটা কিনলে না তোর সময় কথা দিয়ে কেটে যাবে। হ্যাঁ, অফিস থাকলে নাতে কি নিয়েই কেটে যায়, আর বাকি যতটুকু সময় পাই ওই হারমোনিয়ামটা নিয়ে বসি, এখনো গানের চর্চা করি রে, ভালো লাগে, মন প্রাণ আনন্দে ভরে যায় রে গান নিয়ে। তবে ছেলে আর বৌমা কিন্তু খুব মোবাইল ব্যবহার করে, বৌমা তো সারাক্ষণ এটাই করে যাচ্ছে, কি যে করে। তবে মালতী কিন্তু রাগ করে, খুব এনজয় করে। হ্যাঁ বেশ, হ্যাঁ, তবে তোকে আমি একটা উপদেশ দিই। তুই ডক্টর ঘোষকে দেখাচ্ছিস, দেখা, পারলে তুই একবার ডক্টর কে রায় আর ডক্টর ডি সরকারকে দেখিয়ে নে, খুব বড় ডাক্তার। দেখ শশী, আমি মানুষটা খুবই ছোট, রোগটাও আপাতত ছোটই আছে, অত উপরে উঠবো সামর্থ্য থাকতে হবে তো নাকি? হ্যাঁ, এবার চলি। আমি চাই তুই আবারও আস, আমি এটা বিশ্বাস করি তুই আবারও আস। তবে এতক্ষণ ধরে তুই যা যা কথা বললি, প্রকৃত বন্ধুর মতো যে উপদেশ আমায় দিলি, সেগুলো আমার অনেকদিন মনে থাকবে। আমি তোর কাছে কৃতজ্ঞ। কি বলছিস? তবে পাশাপাশি মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল রে। আচ্ছা, তুই আমাকে একটা গান শোনাতে পারবি? এই ছেলে মানুষের মতো কথা বলছিস? গান এখন এইখানে এইভাবে? হ্যাঁ গান। আচ্ছা, তোর মনে পড়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তুই বেঞ্চি বাজিয়ে আমাদের গান শোনাতিস না? তোর সব মনে আছে দেখছি। অবশ্যই মনে আছে। প্লিজ একটা গান বল না। সেই সব গান শুনলে আবার আমার সেই কৈশোর যৌবনের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। প্লিজ একবার গান ধর। দেখ শশী, আমি না একটা গান গাইলাম, কিন্তু তুই তো জানিস আমি যে ধরনের গান গাই, আজকে দাঁড়িয়ে তোর কি সেই সব গান ভালো লাগবে? আরে তোর গান এখন তখন নয়, তোর গান আমাদের সবসময় ভালো লাগতো, আর সেটা তুই ভালো করেই জানিস। প্লিজ একটা গান। বেশ,
তাহলে শোন একটা গান, বস। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। তুই একই আছিস। এই জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। আমি সেই নষ্ট সময় মুঠোর দাবি, কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি। আমি সেই নষ্ট সময় মুঠোর দাবি, কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি। আমি সেই স্মৃতির শহর, আমি সেই স্মৃতির শহর, রাত্রি জাগা দেখেছি শেষ তারাটার মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। আজ কি বর্ণমালায় কান্নায় এত, বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত। আজ কি বর্ণমালায় কান্নায় এত, বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত। আজ কি হাঁটছে মিছিল, আজ কি হাঁটছে মিছিল, স্বপ্নে দেখা দেখছি কৃষ্ণ বিরত। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। যেখানে বাঁচবে সবাই, বাঁচবে নিজের মতো। যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। যেখানে বাঁচবে সবাই, বাঁচবে নিজের মতো। যেখানে বাঁচবে সবাই। সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রমকের মকা। হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ বাড়িতেই আছি, হ্যাঁ একাই আছি। হ্যাঁ আমি তো আপনাকে এই সময় আসতে বলেছি। ও আপনি এসে গেছেন? ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসুন। হ্যাঁ ওকে। নমস্তে সাহেব। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন বসুন। আরে বাহ, এত বড়িয়া মহল বানিয়েছেন। সত্যি কলকাতা শহরে এমন সুন্দর মহল খুব কমই আছে। কি যে বলেন, আপনারা কোটি কোটি টাকার প্রজেক্ট করছেন আর আমি সামান্য চাকরিজীবী। সামান্য সার্ভিস? কি বলছেন? এমন সার্ভিস তো ওয়ান টাইমে একজনই করতে পারে। কাজের কথা বলুন, আমার হাতে এত সময় নেই। কেন, আপনার স্ত্রী আসার সময় হয়ে গেছে বুঝি? ওই আর কি। এ আপনাদের ট্রেডিশন। কোনো কাম করতে গেলে স্ত্রী কি বলবে, কি মনে করবে, সেই ভয়ই থাকে। আরে আপনি তো আর নতুন লোক, এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এ কাজের আবার অভিজ্ঞতা, বাহাতে রোজগারের অভিজ্ঞতা। শুনেন শশী বাবু, এত বড় প্রজেক্ট আমি যাতে পেতে পারি তার ব্যবস্থা আপনাকে করতেই হবে। কাইন্ডলি টেন্ডারটা দেখবেন। এখন আপনাকে আমার কাজের অভিজ্ঞতা ঠিক করে প্রেজেন্ট করতে হবে। বসুন বসুন বসুন। হ্যাঁ আমি ওটা পাস করিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে আমি অ্যাডভাইস ও অর্ডার দিয়ে দিয়েছি। আর আর আপনার মিনিস্টার, আপনার উপরওয়ালা মানে মিনিস্টার সাহেব আপনাকে অর্ডার পাস করিয়ে দিবেন। এই কাজে 10 জন আছে, তাই আপনার কাছে আমার অনুরোধ যে ব্যাপারটা যেন ঠিক মতো চলে। দেখেন শশী বাবু, এত বছর যত কাম করেছি কোনো গলতি নাই। যত দূর জানি মিনিস্টার লেভেলে আমার কোম্পানির নামই পাস হবে। হ্যাঁ আমি আপনাকে আগে একবার এ কথা বলেছিলাম, আবারও স্মরণ করাচ্ছি। দেখুন যেহেতু প্রজেক্টটা অনেক বড়, তাই 1%। হ্যাঁ হ্যাঁ, দেখেন স্যার, 1% হবে না। হ্যাঁ, মোট 5 লাখ দিব, কোনো লস হবে না। আর এখানে লসের কি আছে? যা আসছে সবটাই তো গেন। বরং ভাগ বাটোয়ারা করতে সুবিধা হবে। ঠিক আছে,
পরে ভাবো। সরি, আমি আপনাকে কিছু খাওয়াতে পারছি না। আমি এখানে খেতে আসিনি, খাওয়াতে এসেছি। এই প্যাকেজে 50% আছে, বাকি ঠিক সময় পৌঁছে যাবে। আমি তাহলে আসি, কেমন? রামপুরি বাবু, ভেবেছিলাম পরে ভাববো, কিন্তু না, এখনই ভাবছি। এই 5 লাখে হবে না, 1% চাই। আপনি নিয়ে যান। স্যার স্যার স্যার, শুনুন, এই কাজে 10 জন আছে, তার উপরে মন্ত্রী মশাই। না 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 না, এটা হবে না, হতে পারে। স্যার, এত বছর আপনার সঙ্গে ব্যবসা করেছি, কোনোদিন কিছু বলেছি, এবছর আমার একটু অসুবিধা আছে। আমিও তো আপনার কাছে কখনো কোনো অনুরোধ করিনি, কিন্তু এবারে অসুবিধে আছে। এবার তো আমি একা নই, 10 জন রয়েছে, মন্ত্রী মশাই রয়েছে, আর ওনারা জানেন যে কন্ট্রাক্টটা কি হয়েছে। না 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 না, আপনি নিয়ে যান। আমার সময় নষ্ট করছেন। আরে মশাই, থামুন তো। আমার ক্ষমতা জানেন, প্রয়োজনে আপনার প্রজেক্ট আমি বাতিল করতে পারি। হ্যাঁ, यस, हाँ, हमें भी ये घूघूर बासा भांगते चाहे। हमार भी बहुत क्षमता মানে प्रोजेक्टेर हमार दरकार नहीं है प्रोजेक्टेर, लेकिन सरकारी अर्थ 9-6 होते দিব না। আরে এই তো স্যালারি পাচ্ছে, তার উপর ঘুষ, লজ্জা নাই? আমার কোম্পানির যা কোনো ইল আছে, তাতে ये কাম না হয়ে অন্য কাম জুটে যাবে, लेकिन ঘুষ দিয়ে আর সরকারি কাম করবো না। আপনার কি মাথা খারাপ হলো? মাথা আমার ঠিক আছে, অত্যন্ত সচেতন ভাবে আপনাকে সাবধান করছি। আমিও আপনাকে সচেতন ভাবে সাবধান করছি। প্রয়োজনে আপনার কোম্পানিকে আমি ব্ল্যাক লিস্টেড করতে পারি। यस, সেটা আপনি পারেন না। পারি না। না, আর যদি করেন, আপনার এগেইনস্টে আমি কেস করব। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? নো ফানি স্যার, সব ভিতরে আছে। তুমি এখানে অসময় আসতে হলো? হ্যাঁ স্যার, আমি আগে থাকতে খবর দিয়ে ডাকিয়ে এনেছি। সে কি ধ্যান মাফিক? হ্যাঁ স্যার, ছোটা বড়া সব কামের প্ল্যান না করলে কাজ কমপ্লিটই হয় না, আর এই প্ল্যান তো অরিজিনাল আছে। আমি আপনাদের সমস্ত কথা বাইরে থেকে শুনেছি এবং রেকর্ড করেছি। আমি নিরুপায় কাকা, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। উৎপল, এ কি কথা বলছো উৎপল? আমার কিচ্ছু করার নেই কাকা, এখানে এইভাবে আসতে হবে আমি বিশ্বাসই করি, ইনফ্যাক্ট আসতেও চাই, কিন্তু আমাকে আসতে বাধ্য করা হবে। আমি অবাক হয়ে যাচ্ছি কাকা। শুধু রামকৃষ্ণ বিবেকানন্দ রবি ঠাকুরের বই পড়লে হবে? মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আপনারা ঘুষ দেন বলেই আমরা দিই, কে আর শুধু শুধু নিজের প্রফিট থেকে দিতে চায় বলেন? উৎপল, আমারও তো কিছু বলার আছে। যা বলার কোর্টে গিয়ে বলবেন। উৎপল, বিশ্বাস করো উৎপল। আর অবিশ্বাসের কি আছে? আমার অ্যাডভান্সের প্যাকেট তো এখনো পড়ে রয়েছে। হ্যাঁ, এই তো সব দরকার চেক করে। কাকু, আপনি বিশ্বাসের মর্যাদা হারিয়েছেন। আপনাকে আমি যে স্থানে বসিয়েছিলাম সেই স্থানে বসার যোগ্যতা আপনার। উৎপল, উৎপল, তুমি তোমার কাকিমার কথা ভাবো। ঈশা আমাকে বাবার মতো শ্রদ্ধা করে, তার কথা ভাবো। সমাজে আমার মান সম্মান। আর সম্মান। এই রামপুরি বাবু, আমাকে আপনার সাথে থানায় যেতে হবে। হ্যাঁ, চলিয়ে সব চলিয়ে। ভালো কামে হাত কড়ি করতে লজ্জা নাই। লভের ওঠে কিনাদের দিব, তার উপর লোকাল বানারা রয়েছে। কালু পিলু মোটা সবাইকে আমাকে মান্থলি দিতে হবে। এত লোক খাটিয়ে এত টাকা ইনভেস্ট করে ফায়দা কি? এনাদের দিতে হয় বলেই টেন্ডারওয়ালারা কোমা মেটেরিয়াল দিতে বাধ্য হয়। বাড়ি ধসে পড়ে, বিল্ডিং ধসে পড়ে, সব ইনাদের জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আপনি গাড়িতে গিয়ে বসুন তো, প্যাকেটটা নিয়ে। হ্যাঁ স্যার, আইয়ে आप आइए लेके आइए। আর কাকু, আপনিও চলে আসুন, আমি বাইরে গাড়িতে ওয়েট করছি। উৎপল, উৎপল!
ডাক্তারকে শিগগিরই ডাকো। আসলে পাড়ার পয়সা মতো খবর মনে হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হবে। কি হয়েছে? কথা বলো না। চোখ খোলো। চোখ খোলো। কি হলো তোমার? কথা বলো না তো। চোখ খোলো। এরা তো চোখ খুলছে। আস্তে আস্তে করে দাও। কাকু একটু বসুন। কথা বলো না। কি হয়েছে তোমার? কিছু তো বলো। কাকু কথা বলো। আমার শরীরটা হঠাৎই খারাপ করেছিল। এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, আগের থেকে ভালো। কাকু কাকু কি হয়েছে কাকু? কাকু শরীর খারাপ করছে। শরীর খারাপ করছে? কি হয়েছে কাকু? কি হয়েছে? হসপিটালে নিয়ে যাও। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ মানে কি করতে হলো? কি হয়েছে কাকু? উৎপল। হ্যাঁ কাকু আমি এই তো। উৎপল। হ্যাঁ এই তো কাকু। কি গো? কি হয়েছে? কাকু না না, ঠিক আছে। বসো 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 বসো। ঈশা কই? ঈশা। ও, কাকু কি হয়েছে? কাকু হাসপাতালে বসো যাবেন? বসো বসো। কাকু না 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 না, আমি একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। তারপর হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখি। দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্ন। ভয়ঙ্কর ভয়ঙ্কর তুমি শান্ত হও। হ্যাঁ, আমি এখন ভালো আছি। না না, হাসপাতালে নিতে হবে না। ঠিক আছে। তোমরা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি। কি আশ্চর্য! কাল রাতে ফোন, আজ সকালে আবার ফোন। যত বলি কি জরুরি দরকার, তুই আয়, কথা আছে, কথা কিছুতেই কিছু বলে না। ব্যাপারটা কি তো কিছুই বুঝতে পারছি না। এটা বুঝতে পারছি একটা জরুরি দরকার, ব্যাস এই পর্যন্ত। আসলে হয়েছিল কি, দিন 15 আগে কাকু হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মানে অবস্থা এতটাই খারাপ যে আমরা তো ভাবলাম হয়তো হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর কাকু নিজেই বললেন না দরকার। আসলে কি হয়েছিল, ওই শুয়ে শুয়ে একটা বই পড়ছি। আচ্ছা। তা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, তারপর একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে, তারপরে অসুস্থ হয়ে পড়ে। আমরা তো ভয় পেয়ে গিয়েছি। আমি এখন পুরোপুরি সুস্থ। আরে বেটা, এত জরুরি তলব ব্যাপারটা কি বলা? দেখ, আমি বেশ কয়েকদিন দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আমি এখন পুরোপুরি সুস্থ। তবে আমি একটা বিষয় স্থির সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? শুধু নেই, আমি ওপরতলায় জানিয়েছি এবং অপর্ণাকে বলেছি, ও আমাকে পূর্ণ সমর্থন করেছে। কি ব্যাপার কাকু, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকু, আপনারা কি আমেরিকা চলে যাবেন? না রে, সে সম্ভাবনা নেই, আর আমি তা চাইও না। কিন্তু সিদ্ধান্তটা কি সেটা তো বলবি নাকি? তোর কথা আমার খুব মনে পড়ছে। হ্যাঁ, পর 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 প্রতিদিন তোর কথা মনে পড়ে। তুই আমাকে পথ দেখিয়েছিস। হ্যাঁ রে, তুই আমাকে প্রকৃত বন্ধুর মতো সঠিক উপদেশ দিয়েছিস, মোটিভেট করেছিস।
40 বছর বাদে হঠাৎ দমকা হাওয়ার মতো এসে আমার মনের সমস্ত অন্ধকারকে দূর করেছিস তুই। আরে, কিছুই তো বুঝতে পারছি না শশী। অত বুঝে কাজ নেই ভাই। হ্যাঁ, কিন্তু কাকু মানে সত্যিই তো আসল কথা তো এখনো শুরুই হলো না। ঈশা, তুমি আর উৎপল আমি অসুস্থ হলে যা করেছো, আমি আর তোমার কাকিমা তোমাদের কাছে কৃতজ্ঞ। না না কাকু, এইভাবে বলবেন না, এটা আমাদের কর্তব্য ছিল। অবশ্যই না গো ঈশা, উৎপল 2 দিন অফিসে না গিয়ে তোমার কাকুকে ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে গেল। ঘটনার দিন তো তুমিও স্কুলে যেতে পারলে না, সারাদিন আমাদের সাথে থাকলে। জানি না আমার ছেলে এখানে থাকলে এমনটা করতে কিনা। 34 বছর চাকরি করেছি, পাক্কা 34 বছর। আরো 1 বছর বাকি ছিল। আমি যা দিয়েছি তার থেকে অনেক 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 বেশি পেয়েছি, কিন্তু এখন আর এত চাপ নিতে পারছি না। কি একটা অধরা দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পরিস্থিতি যা, তাতে আর সুস্থ স্বাভাবিকভাবে কর্মজীবনে ফিরে যেতে চাইছি। মনুষ্যত্ব, নৈতিকতা এসব থেকে কেমন যেন একটা বিচ্যুত হয়ে পড়েছিলাম। যে শশী, খুলে বলতো, তুই কি চাকরিটা ছেড়ে দিয়েছিস? ইয়েস, চাকরি ছেড়ে দিয়েছি ভাই। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ রে, মনুষ্যত্ব খুইয়ে হ্যাঁ, বিবেক বিক্রি করে আর চাকরি করতে পারবো না। চাকরি ছেড়ে দিয়েছি। আর তাছাড়া তুই তো আমাকে বলেছিলি সুযোগ পেলে নিজেকে শুধরে নিতে। বলেছিলাম, কিন্তু চাকরি করা অবস্থায় কি নিজেকে শোধরানো যেত না? আরে, এটা কি পালিয়ে আসা হলো না শশী? না রে ভাই, পালিয়ে আসা না, এছাড়া অন্য কোনো পথ ছিল না। একটা অনুশোচনা। সুখে স্বাচ্ছন্দ্যে ছিলাম, বাইরে থেকে বোঝা যেত না, কিন্তু ভেতরটা তো কুড়ে কুড়ে খেত রে। ভেতরটা কুড়ে কুড়ে খেত। যাক, এবার থেকে তাহলে নিশ্চিন্তে ঘুমোতে পারি, বল? অবশ্যই। আমরা দুজন ভালো প্রতিবেশী পেয়েছি। হ্যাঁ, তোমরা এভাবেই আমাদের পাশে থেকে তাহলেই হবে। কাকিমা, আমরা সব সময় আপনাদের পাশে আছি। তবে কাকু, আপনার কিন্তু এখন অফুরন্ত সময়। লেগে পড়ুন শ্রীরামকৃষ্ণকে নিয়ে রিসার্চ করা। ভালো বলেছো। কিন্তু আমি বলছিলাম কি, আমার কাছে না পুরো ব্যাপারটাই কেমন ধোঁয়াশা থেকে গেল। মনুষ্যত্ব, নৈতিকতা, তারপরে ওই দুঃস্বপ্ন, কিছুই তো ঠিক বুঝলাম না কাকু। ঈশা, আমি যেটুকু বুঝেছি তোমাকে আমি পরে বুঝিয়ে দেবো। আপাতত তোমার কাজ হচ্ছে কাকু তোমার কাছে যা ছিলেন তাই যেন থাকে। তার মানে মোদ্দা কথা হলো অফিসে গন্ডগোল হয়েছে, তার জন্য আপনি চাকরি ছেড়ে দিয়েছেন। কাকু, আপনি সরকারি চাকরি ছেড়ে দিলেন? তোমার কোনো চিন্তা নেই রতন, তুমি যেমন ছিলে তেমনই থাকবে, বরঞ্চ আরো ভালো থাকবে। তুমি প্রতিদিন কাকুকে একবার করে দক্ষিণেশ্বরে নিয়ে যাবে। সেই ভালো। হিন্দু স্কুল, যাদবপুর ইউনিভার্সিটি আর দক্ষিণেশ্বরের মন্দিরে আমি কিছু দিতে চাই, যাতে করে আমার মনের গ্লানি কিছুটা হলেও কমে। শশী, ঈশ্বর তোর মঙ্গল করুন, ঈশ্বর তোর মঙ্গল করুন। তাই যেন হয় রে, আমি যেন তাদের পরশ পাই রে, তাদের পরশ পাই। জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো। জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো। দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই। স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি। অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে এ ঘর তুমি ভোলো,
হৃদয় বলে এ ঘর গড়ে তোলো, জীবন বলে এ ঘর তুমি ভোলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো, ভালোবাসার বাসার এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। অনেক অনেক ধন্যবাদ ইউনিটি মালঞ্চকে। আজকে তাদের প্রথম নবতম প্রযোজনা মুখ্য লাভ আমরা দেখলাম। এটাই ভালো লাগছে, কলকাতায় এত রাতে এরকম দর্শক পাই না, কখনো পাই না। ট্রেন ধরার তাড়া থাকে, মানে মেট্রো ধরার তাড়া থাকে, সব পালিয়ে যায়। তো সত্যি খুব ভালো লাগলো। তুমি আগে পরিচয় করিয়ে দাও, তারপরে সম্মাননা জ্ঞাপনের পালাটা করছি। টিঙ্কু চৌধুরী, বাবাই, মৌমিতা মণ্ডল, অভিজিৎ চক্রবর্তী, আমি দেবাশিস সরকার, রূপা মজুমদার, আপনি চৌধুরী, সুদীপ্ত দাম, নিত্যানন্দ পাল, মিউজিকের দায়িত্বে কৌশিক কুণ্ডু, আর মঞ্চে আছে মনোরঞ্জন চক্রবর্তী। মনোরঞ্জন চলে এসো। লাইটের লোক দুজন চলে এসো। বাবু আছো? লাইটের দুজন, রাজু দেবনাথ। রাজাদা তোমাকে একটু ডেকে নেব মঞ্চে। আগরপাড়া কালপুরুষের রাজাগো, রাজাদা আমাদের খুব কাছের মানুষ। দেবাশিস দাকে সম্মাননা জ্ঞাপনের জন্য আমি রাজাদাকে ডেকে নেব। জিজ্ঞাসা, কালকে জানিয়ে রাখি, কালকে 6:30 থেকে পরপর 3টে নাটক আছে। রায়গঞ্জ ইনস্টিটিউট, রায়গঞ্জ থেকে আসছে উত্তর দিনাজপুর, তারপরে চণ্ডীতলা প্রম্পটারের নাটক, তারপরে আপনাদেরই কাছের দল সেমন্তী, তারা তাদের নাটক পরিবেশন করবেন। অলোক মিশ্র, আপনারা সবাইকে বলবেন প্রবেশ অবাধ আছে, সবাই যেন কালকে আসে। আমরা একসঙ্গে সন্ধ্যাটা উপভোগ করতে চাই, আপনাদের হাতে হাত দিয়ে আপনাদের সঙ্গে ভালোবেসে সময়টা কাটাতে চাই নাটকের মাধ্যমে। আমি রাজাদাকে অনুরোধ করবো। হ্যাঁ 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 হ্যাঁ, বাবলুদা চলে এসে এখানে প্লিজ। জিজ্ঞাসা, রাজাদাই না। উত্তরীয়, একটি গাছ একটি প্রাণ, আমাদের মেমেন্টো। সবাইকে অভিনন্দন জানাই। আজকে যারা প্রথম থেকে আমাদের সঙ্গে থাকলেন বা পরে এসে যারা আমাদের সঙ্গে থাকলেন, আমি সবাইকে কালকে আবার আশা করছি